নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে গুড মর্নিং জানিয়ে আপনাদের জন্য নতুন যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে এসএসসির যে উদ্ধারকৃত হার্ড ডিস্ক, যার মধ্যে কিন্তু ওএমআরগুলো রয়েছিল, সেই স্ক্যান ওএমআরের ভিত্তিতে যোগ্য অযোগ্য পৃথকীকরণ করতে সক্ষম হতো স্কুল সার্ভিস কমিশন। কিন্তু তারা কেন যোগ্য অযোগ্য বাছাই করলো না, না বাছাই করে তারা কেন যোগ্যদেরকে অযোগ্যদের সাথে মিলিয়ে দিল এবং অযোগ্যদের সংখ্যা বর্তমানে কত এসে দাঁড়ালো, এই জায়গাটা কিন্তু পর্ষদের যে ডিআই অফিসে পাঠানো লিস্ট তার থেকে কিন্তু পরিষ্কার হয়ে গেল যোগ্য অযোগ্যের পাঠানো তালিকা বা যোগ্য অযোগ্যের তালিকা। তো এই যোগ্য অযোগ্য তালিকার ভিত্তিতেই কিন্তু আলাদা করা সম্ভব হতো, যেটা কিন্তু সুপ্রিম কোর্ট মেনে নিত। এসএসসি যদি একবার বলে তো এতজন যোগ্য এতজন অযোগ্য। তো চলুন এই বিষয়ে আমরা বিস্তারিত আপডেট দেখে নেব যে এখনও পর্যন্ত কতজন অযোগ্যের সংখ্যা বেরিয়ে আসলো। তবে তার আগে বলে, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন মূল পর্বে ফিরে যাই, বিস্তারিত সম্পর্কে জেনে নিই। তো বন্ধুরা, প্রথমে বলি, উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে পঙ্কজ বানসালের বাড়ি থেকে নাইসার কর্মী, অর্থাৎ যে নাইসা সংস্থাকে ওএমআর মূল্যায়নের দায়িত্ব দিয়েছিল ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন বা রাজ্য সরকার, সেই নাইসার একজন কর্মচারী যিনি হচ্ছেন পঙ্কজ বানসাল, তার বাড়ি থেকে সিবিআই গিয়ে বেশ কিছু হার্ড ডিস্ক উদ্ধার করে এবং যার মধ্যে থেকে কিন্তু এ সমস্ত সাদা ওএমআরগুলো পাওয়া গেছে। এই সাদা ওএমআর পাওয়ার পরেই কিন্তু মূলত এসএসসি মামলা ঘুরে নড়ে চড়ে বসে এবং তখন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যারের বেঞ্চে ছিল। তো সেখানে যদিও খুব অল্প সংখ্যক চাকরি বাতিল করেছিল জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার, সেই আইটাকে যদি মেনে নিত রাজ্য সরকার বা এসএসসি, তাহলে কিন্তু আজকে এই দিনটা দেখতে হতো না। তো যাই হোক, সেসব এখন অতীত। তো এই এসএসসি মামলাতে সুপ্রিম কোর্টেও কিন্তু যোগ্য অযোগ্য লিস্ট দেওয়া সম্ভব হতো। কেননা আপনারা দেখেছেন লাগাতার যে আন্দোলন চাকরিহারা যোগ্য শিক্ষকদের, কলকাতা রাজপথে দুদিন ধরে যে লাগাতার আন্দোলন চললো, তারই পরিপ্রেক্ষিতে কিন্তু এসএসসি জানাতে সক্ষম হয়েছিল যে আমরা ডিআই অফিসে লিস্ট পাঠিয়ে দেবো। সেই অনুযায়ী কিন্তু ডিআই অফিস থেকে প্রতিটা স্কুলে লিস্ট চলে যাবে কতজন যোগ্য কতজন অযোগ্য। এবং এই লিস্টের পরিপ্রেক্ষিতে আমরা জানতে পারি প্রায় 11,000 সামথিং ক্যান্ডিডেট, প্রায় 12,000-এর কাছাকাছি ক্যান্ডিডেট, 12,000 নয় তবে 12,000-এর কাছাকাছি, 11,000-এর ওপর ক্যান্ডিডেটকে কিন্তু তারা অযোগ্য বলে মেনে নিয়েছে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে পরিষ্কারভাবে কিন্তু বোঝা যাচ্ছে, যখন এসএসসি বোর্ড 11,000 সামথিং ক্যান্ডিডেটকে অযোগ্য বলে মেনে নিল, তার এগেনস্টে কিন্তু 15,000 মতো ক্যান্ডিডেট তারা কিন্তু যোগ্য তালিকার মধ্যে পড়ছে। এই লিস্টটাই যদি তারা সুপ্রিম কোর্টে বলতো যে এতজন অযোগ্য এতজন যোগ্য, 11,000 জন অযোগ্য, এদেরকে বাদ দিয়ে আপনি 15,000 জনকে বাঁচিয়ে দিন, আমরা আমাদের ভুল শুধরে নিচ্ছি, তাহলেই কিন্তু পুরো প্যানেল বাতিল হতো না। কিন্তু এসএসসি বোর্ড তখন কিন্তু চালাকি করেছে। আমরা দেখেছি একবার এক এক রকম লিস্ট জমা দিয়েছে, কোনো সময় 6,000, কোনো সময় 8,000, কোনো সময় আবার 4,000, এরকম বিভিন্ন লিস্ট কিন্তু তারা জমা করেছিল। কিন্তু যদি তারা এই লিস্ট এখন তারা ডিআইকে যে লিস্টগুলো পাঠিয়েছে, সেই রকম যদি 11,000 সামথিং ক্যান্ডিডেটকে যদি অযোগ্য বলে চিহ্নিত করতো, তাহলে রেসপন্ডেন্ট যারা রয়েছেন তাদেরও কোনো অবজেকশন থাকতো না, সিবিআইয়েরও কোনো অবজেকশন থাকতো না এবং পুরো প্যানেলটা কিন্তু বেঁচে যেত। কিন্তু সেটাকে ইচ্ছাকৃতভাবে করেনি বলা যেতে পারে, কেননা যোগ্য অযোগ্য আলাদা করলেই তারা, যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে, তারা সম্ভবত নেতা মন্ত্রীদের গলায় গামছা দিয়ে কিন্তু টাকা আদায়ের চেষ্টা করতো, যেটা নিয়ে সরকারের ভাবমূর্তি নষ্ট হতো, এসএসসির ভাবমূর্তি নষ্ট হতো। সেই জন্যই হয়তো তারা এটাকে আলাদা করতে চায়নি। তো যাই হোক, এখানে আপডেটটি রইল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।